আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেছেন। আমি পুরো তথ্য দিয়ে সকালে পোস্ট করেছিলাম, তারপরে 2:48 দুপুরবেলার পরে 2:40 মানে ইভিনিং ওখানে রাজ্য সরকার ওই স্যালাইন ইউজ করার ক্ষেত্রে ব্যান ডিক্লেয়ার করেছে। তার কারণ ওদের দুর্নীতিটা ধরা পড়েছে। অনেক আগেই কর্ণাটক সরকার ব্যান করেছে এবং এফআইআর হয়েছে। আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এ বিষয়ে অ্যাকশান নেন, এবং আমি মনে করি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই কেসটা নিয়ে নেওয়া উচিত। শুনুন, এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে, বহরমপুরে বাড়ি। তার সঙ্গে সরাসরি কলকাতার, দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে। আপনি এমন কোনো জায়গা পাবেন না যেখানে এই পরিবার তার লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। এটা গরিব মানুষের, কারণ ওনার বাড়ির লোকেরা তো, স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোকেরা তো হসপিটালে যায় না, তারা বেলভিউ নার্সিংহোমে যায়, অ্যাপোলোতে যায় এবং তারা হপকন্সে যায়, আমেরিকা দুবাইতে যায় চিকিৎসা করাতে। তারা সরকারি হসপিটালে যায় না। সরকারি হসপিটালে নিরুপায় হয়ে যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তারাই যায়। আর তাদের জীবনকে কিভাবে ধ্বংস করছে নোয়িংফুলি ওয়েল। আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া উচিত। কারণ 22 সালে যে কোম্পানির মেয়াদ শেষ, নারায়ণ স্বরূপ নিগম কি করে 6 মাসের এক্সটেনশন দিয়েছে? না না, এক্সচেঞ্জ অফ মানি, completely one point agenda. Their agenda is single agenda to earn money, to collect money. Only thing is money. PMC means money, money, money. আমি বলবো না, শান্তনু সেন বলছে আমি জানতাম না কি কারণে সাসপেন্ড হলো। আমি উত্তরই দেবো, উত্তর দেবো। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজেপি বিএসএফ এর উপর হামলা চালাচ্ছে, তারপরেও কেন্দ্রীয় সরকার নীরব। আমি কালকে আসানসোলে রানীগঞ্জে বলেছি যে একটা ঘুড়ি কাটতে গেলে না সুতো ছাড়তে হয়। আমার মনে হচ্ছে ভারত সরকার, বিএসএফ, স্বরাষ্ট্র দপ্তর তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, তারা সুতোটা ছাড়ছে। আমাদের এক কোম্পানি যদি এগোতে থাকে না, ওরা পালাবে, পালানোর কোনো জায়গা নেই। তৃণমূলকে এইসব জ্ঞান না দিয়ে বলুন 600 কিলোমিটার জায়গায় জমির জন্য অপেক্ষা করে আছে। 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য জমি দেয়নি, 17টা বিএসএফ এর চৌকির জমি দেয়নি। মমতা ব্যানার্জি এবং তৃণমূল আগে বিএসএফ এর যা রিকোয়ারমেন্ট আছে সেই জমিটা দিয়ে দিক, বাকিটা সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝে নেবে। এটা না ভাবাই ভালো হতো। হাসপাতালে পরীক্ষার সময় সিসিটিভি মাস্ক, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু কুচবিহারের একটি কলেজে দেখা গেল তৃণমূলেরই এক নেতা ওই সিসিটিভি ক্যামেরা খুলে দিচ্ছে। হাসপাতালে পরীক্ষার সময় মুখ্যমন্ত্রী মাস্ক। তৃণমূলের লোকেরা বেপরোয়া, আপনাকে বলি, কারণ এগুলো হচ্ছে মমতা ব্যানার্জি একদিকে এই ধরনের কথা বলেন ইমেজ বিল্ড আপের জন্য, অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতাদের কথা না শুনলে সেখানকার হসপিটালের সুপার বলুন, সিএমওইচ বলুন, পিএমওইচ বলুন, বিডিও বলুন, ওসিআইসি বলুন, তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার হয়। মমতা ব্যানার্জি যেগুলো আপনাদের সামনে প্রশাসনিক মিটিং বা নবান্নতে বসে করেন, অনলি মুখোশ। উনার আসল মুখ হচ্ছে এখানকার রথিন ঘোষরা যদি এখানকার আইসি যদি স্যাটিসফাইড করে না রাখে রথিন ঘোষেদের বা নারায়ণ গোস্বামীদের, তাহলে সেই আইসি বা সে এসডিপিও ওই জেলায় কাজ করতে পারবে না।
এত ন্যাচারালি ওই যে ওখানকার দুর্বৃত্ত যে আপনার সিসিটিভি খুলেছে, ওকে কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা ওখানকার হসপিটাল অথরিটির নেই। তার কারণ হচ্ছে হসপিটালের অথরিটি যদি ওই টিএমসি লিডারকে বাধা দেয় বা তার বিরুদ্ধে এফআইআর করে, তাহলে মমতা ব্যানার্জি ওই টিএমসির গুন্ডাকে সাসপেন্ড করবেন না, তিনি ওই হসপিটালের সুপারকে যিনি অ্যাকশন নিলেন তাকে পুরুলিয়া বা ঝাড়গ্রামে বদলি করে দেবেন। এখনো অধরা মূল মাথা, আপনি তো বারবার বলছেন যে মূল মাথা অন্য, কি বলবেন যে মূল মাথাকে আড়াল করতে চাইছেন? মূল মাথা পশ্চিমবঙ্গ সরকার। ঠিক 21 সালে দুলাল সরকারের জোড়া সিকিউরিটি তুলেছে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী। সেই রাষ্ট্রমন্ত্রী কেন এখনো ক্যাবিনেটে? 24-এর লোকসভা ভোটের সময় থানাতে উনার পার্সোনাল রিভলভার জমা নিয়েছে আইসি ইংলিশ বাজার। সেই গোটা ভারতবর্ষেই জমা নেওয়া হয়, ভোট শেষ হয়ে গেলে ফেরত দেওয়া হয়। দুলাল সরকারের নিজস্ব প্রাইভেট লাইসেন্সি রিভলভার কেন ফেরত দেওয়া হয়নি? এর উত্তর কি মমতা ব্যানার্জির পুলিশ আইসি ইংলিশ বাজার দিতে পারবেন? এই খুনের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার পুলিশ। চৈতালি সরকার তার স্ত্রী বারবার সরব হচ্ছেন যে মূল মাথাকে ধরতে হবে তাকে। আমি বোন চৈতালিকে বলবো, আমার সঙ্গে ওদের ব্যক্তিগতভাবে আলাপ ছিল দীর্ঘদিন, যখন আমি করেছি পার্টি, তার আগেও ছিল। আমার একটাই অনুরোধ, চৈতালি সরকার শোক সামলে নিয়ে এই মামলা নিরপেক্ষ তদন্তের জন্য তিনি করে, কিন্তু সেই ব্যক্তি আদালতে এসছে, তিনি বলছেন আদালতের রায় নিয়ে এই জমিতে আসলে গলা কেটে এখানে মাথা রেখে দেওয়া হবে। হবেই তো। আপনার বারাসাত পৌরসভার কাউন্সিলর কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিল, আপনারা জানেন। কেন গ্রেপ্তার হয়েছিল জানেন? তিনি এখানকার এমপির ঘনিষ্ঠ, সেটাও জানেন। তিনি তো বহাল তবিয়তে এখন পৌরসভায় ঢোকেন, বেরোন। সাসপেন্ড হলে কি হচ্ছে? পৌরসভায় যাচ্ছেন, এলাকায় লোকসভার ভোট করেছে। দেগঙ্গার ব্লক প্রেসিডেন্ট জেলে আছে, সে তো ওদের ব্লক প্রেসিডেন্ট, তাকে তো সরাইনি। শাহজাহান তো এখনো ওদের পার্টির নেতা, শাহজাহানকে তো সরাইনি তার পদ থেকে। অর্থাৎ তৃণমূলে এগুলো করলেই হবে, শুধু ভোটটা লুট করে দিন, আর যত পারেন রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে মধ্যম গ্রামটাও হাতছাড়া করিয়ে দিন, যত পারেন বাড়ান, রোহিঙ্গা মুসলমান ঢুকান আর হিন্দু বাঙালিদের খেদান। এটা হচ্ছে তৃণমূলের এজেন্ডা। আপনারা জানেন যে এখানে আমাকে বিরোধী দলনেতা বা একজন জনপ্রতিনিধি হিসেবে ডাকা হয়েছে। আমি স্বামী বিবেকানন্দ কেন প্রাসঙ্গিক তার উপরেই আমার কয়েক মিনিটের বক্তব্য রাখার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ প্রাসঙ্গিক এই কারণে, যখন আমরা নিজেরা ধর্ম সম্প্রদায় নানাভাবে হানাহানির মধ্যে জড়িয়ে পড়ছি, যত আমাদের মধ্যে এই মানুষ শব্দের অর্থ হুঁশ যার আছে তিনি মানুষ, হুঁশ হারিয়ে ফেলছি, তখন স্বামী বিবেকানন্দের প্রয়োজনীয়তা আছে। এমনকি আধুনিক শিক্ষা, প্রযুক্তির শিক্ষার সঙ্গে স্বামী বিবেকানন্দের শিক্ষার ভাবনা আমাদের আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দ খুব অল্প সময়ের জন্য ধরাধামে এসেছিলেন। তিনি তার জীবনকালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করে তিনি আমাদের দেশ ভারতবর্ষকে সেই 1893 সালে 11ই আগস্ট পৃথিবীর 11ই সেপ্টেম্বর পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে তার বক্তৃতার মধ্য দিয়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি পৃথিবীতে এসেছি, আমাকে ঈশ্বর পাঠিয়েছেন মনুষ্যত্বের মধ্যে যে ঘুমন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করার জন্য। তিনি সবসময় বলতেন যে মানুষের মধ্যেই দেবত্ব ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করাই আমাদের কাজ। স্বামী বিবেকানন্দ বলতেন যন্ত্র জীব তন্ত্র শিব। তিনি বলতেন শিব জ্ঞানে জীব পূজা করো,
দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি ঘটে যাবে। এই কথাগুলো আজকের দিনে প্রাসঙ্গিক, কারণ আমাদের দেশ এত এগোনোর পরেও এখনো অনেক মানুষ অর্থনৈতিক সীমারেখার নিচে আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো আছেই। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করেছিলেন বেলুড়ে। তার মূল উদ্দেশ্য ছিল যে মানুষের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা আছে তাকে জাগ্রত করা, এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে আপনি দেখবেন রামকৃষ্ণ মঠ ও মিশন মূলত শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল অর্থাৎ সেবা প্রতিষ্ঠান ইত্যাদি কার্য তারা করে। তার সঙ্গে আমাদেরকে পরিপূর্ণ মানুষ এবং আধ্যাত্মিক চেতনাকে সুরক্ষিত সুদৃঢ় এটা তিনি সেই কাজটা তারা করে আসছেন। স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মকে একটা উচ্চতর জায়গায় নিয়ে গেছিলেন। যে সনাতন ধর্ম হচ্ছে যার আদি নেই অন্ত নেই, তার নাম হচ্ছে সনাতন। হাজার হাজার বছরের পুরনো এই ধর্ম। এবং তিনি বলেছিলেন সমস্ত নদী যেমন সাগরে এসে মিলিত হয়, সব ধর্মের মিলনস্থল হচ্ছে এই সনাতন ধর্ম। আমরা শান্ত, আমরা সংযত। তিনি বলেছিলেন সনাতনীরা নিজের ধর্মের প্রতি আস্থা রাখে, অপর ধর্মকে শ্রদ্ধা করে। এখন সেই কারণে অনেকে এটা ভেবে নিয়েছেন যে এটা সনাতনীদের দুর্বলতা, ওদের যা খুশি করানো যায়, ঘর ছাড়া করা যায়, মন্দির ভাঙা যায়, তাদের মহিলাদের ধর্মান্তকরণ করে লাভ জিহাদে আকৃষ্ট করা যায়, তাদের কর্ম চাই না ধর্ম চাই, নাম পরিবর্তন করা যেতে পারে। যেমন বাংলাদেশে কিছুদিন আগে ঘটেছে, রতন মজুমদার তাকে বলা হলো যে তুমি চাকরি রাখবে না তোমার ধর্ম রাখবে। তিনি বললেন না, আমার এত বড় সংসার, চাকরিটা না থাকলে খাবো কি, খাওয়াবো কি মা বাবাকে। তার নাম এখন হয়ে গেল শেখ শফিউল্লাহ, নোটারি করে। এই যে সনাতন ধর্ম, এটাই হচ্ছে আমাদের যে সংযম, আমাদের শান্তিপ্রিয়তা, এটা জন্যই আমাদের আজকে এটা অনেকে দুর্বলতা হিসেবে ভেবে নিচ্ছেন। তাই স্বামী বিবেকানন্দের যে অমোঘ বাণী, তুমি গর্ব করে বলো আমি হিন্দু, এটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনে। কারণ একটা সময় অখণ্ড ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রহ্মদেশ, বিরাট ভারত ছিল, সব খণ্ডিত হয়েছে। কখনো মোগল হানাদারদের জন্য, কখনো ব্রিটিশদের জন্য, কখনো দ্বিজাতি তত্ত্বে আমরা খণ্ডিত হতে হতে আজকে এই ছোট্ট জায়গায় এসে দাঁড়িয়ে গেছি। আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই সনাতনীদের। অন্য ধর্মের লোকেদের জন্য অনেক দেশ আছে, আমাদের জন্য একমাত্র এই দেশ। তাই স্বামী বিবেকানন্দকে পড়তে হবে, জানতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তুমি যদি ভারতবর্ষকে প্রকৃতভাবে জানতে চাও, স্বামীজিকে পড়ো। স্বামীজির উপরে একাধিক বই বেরিয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীরা লিখেছেন, গবেষকরা লিখেছেন, ইতিহাসবিদরা লিখেছেন, সাহিত্যিকরা লিখেছেন, শিক্ষাবিদরা লিখেছেন, নানা ভাষায় এই বই বেরিয়েছে। আমাদেরকে সে কাজটা সুন্দর করে করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু অথবা জাতির জনক মহাত্মা গান্ধী, তাদের লেখা, তাদের স্বামীজির সম্পর্কে যে বক্তব্য, এই বক্তব্য শুনলে পড়লে আপনি নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবেন। স্বামী বিবেকানন্দ সব সময় সেবার মানসিকতা তৈরি করার জন্য বলে এসেছেন। তিনি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করবে সকে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলে গেছেন। স্বামী বিবেকানন্দ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, পেপারলেস শিক্ষা ব্যবস্থা,
আধুনিক প্রযুক্তির শিক্ষা ব্যবস্থা, মোবাইল, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপের মধ্যে থাকা শিক্ষা ব্যবস্থা, তখন তো এগুলো ছিল না। এটার আমি বিরোধিতা করছি না, এটা দরকার গতির যুগে। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, আমি সেই শিক্ষায় সন্তুষ্ট নই যে শিক্ষায় কৃতকার্য হওয়া বা কিছু নাম্বার পাওয়ার মধ্য দিয়ে যে শিক্ষা সমাপন হয়। আমি সেই শিক্ষায় সন্তুষ্ট যে শিক্ষায় চরিত্র গঠিত হয়, মনের বিকাশ বল বৃদ্ধি পায়। আমি সেই শিক্ষায় চাই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ধর্ম করবে তখনই যখন শরীরটাকে গঠন করতে পারবে। একটু আগেই সব্যসাচী বাবু বলছিলেন না, ফুটবল খেলতে বলতেন, স্বামীজি বলেছেন, আগে শক্ত করো শরীরকে, তৈরি করো নিজেকে। তিনি যুবক খুঁজে বেড়াতেন, যে যুবকরা দেশের জন্য আত্মনিবেদিত প্রাণ। আমি আমার ভাই বোন এবং নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে বলবো যে আপনারা অনেক বই পড়েছেন, পড়বেন, একটি বই সংগ্রহ করে নেবেন আপনারা, যদি পড়া না হয়ে থাকে। সেটা মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি ইউকেতে থাকতেন, লন্ডনে। তার অনেক অর্থ ছিল, অনেক বড় পরিবারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি স্বামীজির আদর্শে সরাসরি কলকাতায় চলে আসেন, সেবা কার্য করেন। এটা আমরা পড়েছি। যার নাম এখানে ভগিনী নিবেদিতা। তিনি একটা বই লিখেছিলেন স্বামীজির সম্পর্কে। সে বইটার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম। আমার আরাধ্য গুরুদেবকে আমি কি চোখে দেখেছি। সেই বইতে একটা লাইনে হচ্ছে মূল বিষয়বস্তু, যেটা আজকে ভারতবর্ষে খুবই প্রাসঙ্গিক। দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ তার আরাধ্য দেবী কে ছিলেন? ভারত মাতা। তাই আমাদের বর্তমান প্রজন্মকে, আগামী প্রজন্মকে স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে, স্বামীজির জন্মদিবস তার প্রাক্কালে দাঁড়িয়ে বিবেক মেলার মধ্যম গ্রামের মাঠ থেকে ভারত মাতাকে আরাধ্য দেবী করে, নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, এই মন্ত্রে প্রত্যেককে সংকল্পবদ্ধ হতে হবে। ধর্ম থাকবে, দল থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, যারা গৃহস্থ সামাজিক জীব, সমাজের প্রতি, পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকবে। কিন্তু প্রথম দায়বদ্ধতা থাকা উচিত স্বামীজির ভাবনায় আমাদের আরাধ্য দেবী ভারত মাতার প্রতি। আমি বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ মিশন, তারা কালকের দিনে যুব দিবস পালন করে। আমার সৌভাগ্য হয়েছে কয়েক বছর আগে বেলুড়ে গিয়ে যুব দিবসে বক্তৃতা করার, কারণ সেখানে স্বামীজির জন্ম জয়ন্তী পালন হয় তিথি পুজোতে। যাই হোক, আমি এই ছোট্ট পরিসরে দ্বিতীয় বছরের বিবেক মেলা তার সাফল্য প্রার্থনা করব এবং স্বামীজির সিমলা স্থিতের বাড়িতে বিগত 30 বছরের ন্যায় আগামীকালও সকালবেলা পুষ্পার্ঘ নিবেদনের কর্মসূচি আমার থাকে। আমি 30 বছর ধরে আসি ওখানে, কলেজের ছাত্র অবস্থা থেকে। তা সেখানে গিয়ে পুষ্পার্ঘ নিবেদন করব, পবিত্র জায়গায় গর্ভগৃহ দর্শন করব, শিবলিঙ্গ, মহাদেব, স্বামীজির আরাধ্য দেব, সেখানে পুজো অর্চনায় অংশগ্রহণ করব। তার আগে মধ্যমগ্রাম বিবেক মেলায় দাঁড়িয়ে স্বামীজির প্রতি আমার অর্ঘ্য। তিমির রাত্রে পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ ভয়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়। ভালো থাকবেন। বন্দে মাতরম।